আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওপেন কোর্স কেমিস্ট্রি ফুল ফ্রি ফার্স্ট পেপার কোর্সে। সো আজকে আমাদের লেকচার 15। হ্যাঁ, সো লেকচার 15 আমরা সংকরায়ন নিয়ে পড়াশোনা করব। সংকরায়নের তৃতীয় পর্ব। সংকরায়ন এটা হচ্ছে চ্যাপ্টার 3 এর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক। ইভেন কেমিস্ট্রি ফার্স্ট পেপারের খুবই হট ফেভারিট একটা টপিক। সংকরায়ন থেকে পরীক্ষা অনেক বেশি প্রশ্ন আসে। এছাড়াও সংকরায়নের সাথে অনেকগুলো টপিক জড়িত। তাই সংকরায়ন যদি কেউ ভালো বুঝে, সে মোটামুটি কেমিস্ট্রি ফার্স্ট পেপার অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। তো সেই সংকরায়নটা কিন্তু যেহেতু বিশাল একটা কনসেপ্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, একটা পর্বে দুইটা পর্বে শেষ করা যায় না। তাই আমরা সংকরায়নের জন্য 4টা পর্ব রেখেছি। সে 4টা পর্বই খুব ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসে আমরা সংকরায়নের তৃতীয় পর্ব এটা নিয়ে কথা বলবো। অনেকে এখানে আছো যারা প্রথম এবং দ্বিতীয় পর্ব লাইভ ক্লাস করো নাই, তাদের জন্য অবশ্যই প্রথমে রিভিউ দিব প্রথম এবং দ্বিতীয় পর্ব, তারপর তৃতীয় পর্ব শুরু করব, ঠিক আছে? এবং তোমরা অবশ্যই সংকরায়নের সবগুলো পর্ব দেখে নিবে। সো আজকে লাইভ ক্লাসে আমরা সংকরায়নের তৃতীয় পর্ব দেখব। তো তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো, খুব দ্রুত আজকে লাইভ ক্লাসটা বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করতে থাকো, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করতে থাকো, ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো। আমরা অল্পক্ষণের মধ্যেই শুরু করছি লাইভ ক্লাসটা। আমি আবার বলছি, আমাদের সংকরায়নের ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। আসলে দেখো, কেমিস্ট্রি ফুল ফার্স্ট পেপার ফ্রিতে একমাত্র কোর্স হচ্ছে এটি, যেখানে আজকে আমরা প্রায় 3 মাস হয়েছে ফ্রিতে ক্লাস নিচ্ছি, শনি রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায়। সো আমি চাই, এখনও বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছে যারা কেমিস্ট্রি ফুল ফার্স্ট পেপার ফ্রি কোর্সের ব্যাপারে জানে না। সো তাদেরকে জানিয়ে দেওয়ার একমাত্র মাধ্যম ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করা। প্রতিদিনই ফেসবুকে নতুন নতুন অনেক গ্রুপ হচ্ছে পড়াশোনার জন্য। তোমরা ওইসব গ্রুপে যুক্ত হচ্ছ, এটা আমি জানি। সো নতুন যেসব গ্রুপে তোমরা যুক্ত হচ্ছ, ওইসব গ্রুপে আজকে লাইভ ক্লাসটা দিয়ে দাও। হতে পারে ওই গ্রুপের স্টুডেন্টরা এই ক্লাসগুলো করে তারা উপকৃত হতে পারে। আমি আবার বলছি, প্রতিদিনই তুমি কোনো না কোনো ফেসবুক গ্রুপে জয়েন হচ্ছ, কোনো না কোনো ফেসবুক গ্রুপ তোমার ভালো লাগছে, তাই না? সো ওইসব গ্রুপে তুমি আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। নাম্বার 2, তোমরা অবশ্যই তোমাদের কলেজের মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দিবে, কারণ এটা হচ্ছে একটা ফ্রি কোর্স, এটা কোনো ব্যাচের প্রচারণা না। সো তোমরা কোনো হেজিটেশন ছাড়াই কলেজের গ্রুপগুলোতে এই লাইভ ক্লাসগুলো শেয়ার করবে, কারণ এই ক্লাসগুলো যদি একটা স্টুডেন্ট করে তাহলে তার অনেক উপকৃত হবে। একটা দুটো লাইভ ক্লাস না, আমরা পুরো কোর্সটাই কিন্তু ফ্রিতে দিচ্ছি। কাজে আমি বলবো, তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো, এই লাইভ ক্লাসটা মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করো, যেসব গ্রুপ তোমার কলেজের, তোমার স্কুলের, তোমার স্যারদের, ফ্রেন্ডদের ডিসকাশনের গ্রুপ, ওইসব গ্রুপে দিয়ে দাও। এরপর তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে থাকো। আমরা এখনই লাইভ ক্লাসটা শুরু করছি। আমি আবার বলছি, তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো, একদম ইন্ডিভিজুয়ালি প্রত্যেকজনকে বলবো, তোমরা সবাই আজকের লাইভ ক্লাসটা ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করো, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও, মেনশন করতে থাকো। এই কাজটা খুব দ্রুত সেরে নাও। এই কাজটা কেন প্রতিদিন বলি, বিরক্ত লাগলেও কেন প্রতিদিন বলি, তার কারণ হচ্ছে, একটা লাইভ ক্লাস শুরু হওয়ার পরে সেটা যদি আমরা তাদেরকে জানিয়ে না দিই, আমাদের ফ্রেন্ডদেরকে, অনেকে হয়তো ভুলে যেতে পারে বিভিন্ন ব্যস্ততার কারণে। সো আমরা যদি জানিয়ে না দিই, তারা লাইভ ক্লাসটা মিস করবে। লাইভের একটা সমস্যা হচ্ছে, সেটাকে টেনে দেখা যায় না। লাইভে তুমি যখন থেকে অ্যাটেন্ড করবে তখন থেকে ক্লাস করতে হবে। আমি যদি ক্লাসটা শুরু করে দিই, তখন দেখা যাবে অনেকে পরে আসার পরে সে আগের টপিকটা বুঝতে পারবে না। তাই সবাইকে নিয়েই লাইভ ক্লাসটা শুরু করতে হয়, সেই জন্য একটু সময় নিই। মনে করো আমি লাইভ ক্লাসটা শুরু করে দিয়েছি, তারপর কেউ একজন জয়েন করেছে, সে কিন্তু পেছনে কি পড়িয়েছি সেটা দেখতে পারবে না। সেই জন্য একটু সময় নিয়ে শুরু করি। এটা বিরক্ত হবে না, বরঞ্চ এটাকে তোমরা পজিটিভলি নিয়ে, এই যে এই সময়টাতে সবাই যাতে ক্লাসটা করতে পারে, সেজন্য তাদেরকে বলবে, মেনশন দিয়ে তাদেরকে নিয়ে আসবে, এরপর মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দিয়ে তাদেরকে নিয়ে আসবে, ফেসবুক গ্রুপে লিঙ্ক দিয়ে তাদেরকে নিয়ে আসবে, যাতে করে সবাই চলে আসলে আমার ক্লাসটা শুরু করতে পারে। সো আজকের ক্লাসটাও খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা শর্টকাট শেখাবো। বিশেষ করে আজকে তৃতীয় পর্বে তোমাদেরকে শর্টকাট শেখানো হবে। আমরা কিন্তু শর্টকাটের প্রতি অনেক বেশি ঝুঁকে থাকি। আসলে ঝুঁকে থাকার কারণও আছে। তুমি যেই কাজটা 10 মিনিটে করতে পারো, সেই কাজটা যদি 10 সেকেন্ডে কেউ তোমাকে করে দেয়, তুমি কেন ওই ব্যাপারটার প্রতি ইন্টারেস্টেড হবে না? শর্টকাট এমন একটা ব্যাপার যেটা 10 মিনিটের কাজকে 10 সেকেন্ডে করে দেয়। সো আজকে সংকরায়নের শর্টকাট দেখাবো। সংকরায়নের শর্টকাট দিয়ে তুমি যে কোনো যোগের সংকরায়ন বের করতে পারবে মাত্র 5 সেকেন্ডে, 10 সেকেন্ড লাগবে না, 5 সেকেন্ডের মধ্যে তুমি সংকরায়ন বের করতে পারবে। সে শর্টকাট আজকে দেখাবো। পাশাপাশি আজকে তোমাদেরকে নতুন দুটো থিওরি পড়াবো, একটা বেস পার্ট থিওরি, একটা অনুর আকৃতি। সো আমরা কথা বাড়াবো না, আমরা শুরু করব। তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো, এখনই অনেকে শেয়ার করো নাই, খুব দ্রুত ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করো, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করো, যাতে করে সবাই জানতে পারে, ক্লাসগুলো করতে পারে। ওকে, আচ্ছা। সো চলে আসো আজকে সংকরায়নের তৃতীয় পর্ব। তৃতীয় পর্ব শুরু করার আগে প্রথম এবং দ্বিতীয় পর্ব নিয়ে একটু রিভিউ দিয়ে দিই, যাতে করে যারা লাইভ ক্লাসে এসেছো তারা যাতে বলতে পারো এই ব্যাপারটা। সো রিভিউ, আমরা এখন রিভিউ দিব সংকরায়নের প্রথম ও দ্বিতীয় পর্ব, গত দুটো ক্লাস। সংকরায়ন পর্ব 1+2।
ওকে, আচ্ছা। তো সংকরায়নের প্রথম পর্বে আমরা সংকরায়নের ফিল দিয়েছিলাম, মানে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন এই ব্যাপারটা আসলে কি সেই ফিলিংসটা তোমাদেরকে দিয়েছিলাম। আর দ্বিতীয় পর্বে কিভাবে মূল পদ্ধতিতে বা মেইন একটা মেথডে সংকরায়ন বের করতে হয় সে ব্যাপারটা দেখিয়েছি। সো আমরা চলো একটু করে রিভিউ দিই। ফার্স্ট অফ অল সংকরায়ন এটার ফিলিংসটা কি বা এই ব্যাপারটা কি। আচ্ছা, আমরা যখন কার্বনের উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করতে গিয়েছিলাম দেখতে পেয়েছি 1s2 2s2 2p, এরপর x1 2p y1। উত্তেজিত অবস্থায় করতে যখন যাই তখন এস হতে একটা ইলেকট্রন কোথায় চলে যায়, জেটে চলে যায়। এই হচ্ছে কার্বনের উত্তেজিত ইলেকট্রন বিন্যাস। আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা সিঙ্গেল ইলেকট্রন আছে। এই 4টা কার্বনের সিঙ্গেল ইলেকট্রন হাইড্রোজেনের সাথে বন্ড করবে, এবং 4টা হাইড্রোজেন একটা কার্বনের সাথে বন্ড করে কি গঠন করবে, মিথেন অণু গঠন করবে। আচ্ছা, তো এই যে মিথেন অণু যখন গঠন করে তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি মিথেনের 4টা বন্ধনী সমান, কিন্তু বাস্তবে দেখা যায় এখানে 3টা হচ্ছে 2p এর সাথে হাইড্রোজেনের 1s এর বন্ড, একটা হচ্ছে কার্বনের 2s এর সাথে হাইড্রোজেনের 1s এর বন্ড। তোমরা নিজেরাই বলো যে এই একটা বন্ড এই 3টা বন্ডের সমান? কখনোই না। এটা 2s 1s বন্ড আর এটা 2p 1s বন্ড। বাস্তবে 4টা বন্ডই সমান। কিভাবে? এই 4টা বন্ড তো সমান হচ্ছে না। তখন আমাদের একজন বিজ্ঞানী লিনাস পলিন প্রস্তাব করেছেন আসলে বন্ড গঠনের পূর্বে বা বন্ধন গঠনের পূর্বে এভাবে অরবিটালগুলো বন্ধন গঠন অংশ নেয় না সরাসরি। তাহলে কি করে, এই যে অরবিটালগুলো মিক্স হয়ে যায়, তাহলে এই যে 4টা অরবিটাল আছে 4টা অরবিটাল মিক্স হয়ে যাবে। তো 4টা অরবিটাল যদি মিক্স হয়ে যায় তাহলে দেখো 2s এর সাথে 2px 2py 2pz এরা 4জন মিক্স হয়ে যাবে। তাহলে 4টা অরবিটাল মিক্স আপ হয়ে এরা নতুন একটা অরবিটাল, নতুন সবগুলো মিক্স হয়ে আবার সমান 4 ভাগে ভাগ হবে। তাহলে সমান 4 ভাগে ভাগ হবে 4 ইন্টু ওই সমান 4 ভাগের অরবিটালগুলোকে আমরা বলি সংকরিত অরবিটাল। কেন সংকরিত বলছি? তার কারণ সংকরিত শব্দের অর্থ হচ্ছে মিক্স হওয়া। কোনো কিছু যদি আমরা মিক্স করি সেটাকে সংকরিত বলি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি যে এখানে একটা ভিন্ন শক্তির বাকি 3টা একই শক্তি ছিল। 4টা যখন মিক্স হয়ে 4টা সমান শক্তির হয়ে গেল সংকরিত অরবিটাল। এই 4টা সমান শক্তির অরবিটাল বন্ড গঠন অংশ নেয়, ফলে 4টা বন্ধনই সমান হয়। তো এই ছিল সংকরায়নের ফিল। তাহলে সংকরায়ন ব্যাপারটা কি? অরবিটাল কি করবে, মিক্স হয়ে যাবে। কিসের আগে? বন্ধনের আগে। তাহলে কোন একটা যৌগ যখন বন্ধন গঠন অংশ নেবে বা কোন একটা মৌল যখন, কোন একটা পরমাণু যখন বন্ধন গঠন অংশ নেবে তখন সে তার অরবিটালগুলো মিক্স করে ফেলবে। অরবিটালগুলো মিক্স করে তারপর সে সংকরিত অরবিটালগুলো বন্ধন গঠন অংশ নেবে। এটা আমাদের প্রথম পর্বের রিভিউ ছিল। এবার দ্বিতীয় পর্বের রিভিউতে আসো। দ্বিতীয় পর্বে আমরা কি পড়িয়েছি, কিভাবে সংকরায়ন নির্ণয় করতে হয় সে ব্যাপারটা শিখিয়েছি। তো কিভাবে সংকরায়ন নির্ণয় করতে হয় আমরা 5টি স্টেপ দেখিয়েছিলাম তোমাদেরকে। প্রথমত যে যৌগের সংকরায়ন নির্ণয় করতে হবে তার গাঠনিক চিত্র আঁকতে হবে। আমরা একটা যৌগের সংকরায়ন তোমাদেরকে দেখাচ্ছি রিভিউ হিসেবে। মনে করো ফর এক্সাম্পল আমরা অ্যামোনিয়ার সংকরায়ন বের করতে চাচ্ছি, অ্যামোনিয়া। তাহলে প্রথমত তোমাকে এই যৌগটার গাঠনিক সংকেত আঁকতে হবে। গাঠনিক সংকেত এঁকে ফেলেছি। এরপর দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ভালো করে খেয়াল করো, এখানে যে যার সংকরায়ন বের করব অর্থাৎ নাইট্রোজেনের, তার ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। সো আমরা ইলেকট্রন বিন্যাসও লিখে ফেললাম 1s2 2s2 2px1 2py1 2pz1। এভাবে করে ইলেকট্রন বিন্যাস লিখবা এবং সেই ইলেকট্রন বিন্যাসটা হবে উত্তেজিত ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস করার একটা নিয়ম আছে। এই যে এই পরমাণু যতজনের সাথে বন্ড করেছে, অথবা আমরা কথাটাকে এভাবেও বলতে পারি এই পরমাণু যতজনের সাথে বন্ড করেছে না বলে আমরা বলতে পারি যে এখানের মধ্যে যতটা সিগমা বন্ড থাকবে ততটা সিঙ্গেল ইলেকট্রন বানিয়ে ফেলবো। তাহলে ততটা সিঙ্গেল ইলেকট্রন বানিয়ে ফেলেছি। এরপরে এবার ভালো করে খেয়াল করো, সিগমা বন্ড এবং মুক্ত জোড়ের সমান সংখ্যক অরবিটাল কিসে অংশ নিবে, সংকরায়নে অংশ নিবে। তাহলে দেখো মুক্ত জোড় 1 আর সিগমা বন্ড 3, মোট 4টা। তাহলে 4টা অরবিটাল, এই যে একদম এস থেকে শুরু করে 4টা অরবিটাল সংকরায়নে অংশ নিবে। তাহলে এস আর 3টা পি, sp3, এটাই হবে তার সংকরায়ন। তো এই ছিল গত দিনের রিভিউ। তাহলে কিভাবে সংকরায়ন বের করেছি, প্রথমত গাঠনিক চিত্র এঁকেছি, ইলেকট্রন বিন্যাস করেছি, তারপরে সিঙ্গেল করেছি, তারপর যত মুক্তজোড় এবং সিগমা বন্ড, তাহলে কি কি বললাম, সিগমা বন্ড আর মুক্তজোড়, যত মুক্তজোড় আর সিগমা বন্ড ততটা অরবিটাল মিক্স হবে, মিক্স হয়ে সংকরায়ন করবে। এভাবে সংকরায়ন বের করেছি গত দিনে। আচ্ছা ঠিক আছে, তো এই ছিল দ্বিতীয় পর্বের রিভিউ। আজকের ক্লাসে কি কি দেখব সেটা একটু লিখে দিচ্ছি। সো এবার আসো আজকের মূল পর্ব, সংকরায়নের পর্ব 3। সংকরায়ন পর্ব 3-এ কি দেখব ভালো করে খেয়াল করো। তোমরা এখনও যারা লাইভ ক্লাসে এসে শেয়ার করো নাই, মেনশন করো নাই,
মেসেঞ্জার গ্রুপগুলোতে লিঙ্ক দাও নাই। আমি আবার সময় দিচ্ছি, তোমরা খুব দ্রুত এই কাজটা করে ফেলো। আমি লিখতে লিখতে তোমরা যত ফেসবুক গ্রুপে জয়েন আছো, সেটা নতুন হোক পুরাতন হোক, সবগুলো গ্রুপে একবার করে শেয়ার করে দাও। আর তোমার আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা একবার কপি করো, মেসেঞ্জারে যাও, মেসেঞ্জারে যত গ্রুপ দেখতে পাও সবগুলাতে পেস্ট করে দাও, আর ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। কতক্ষণ লাগে? 1 মিনিট। 1 মিনিট ভাইয়ের জন্য কষ্ট করতে পারবে না? শেয়ার করতে কতক্ষণ না লাগে? 5 সেকেন্ড, 10 সেকেন্ড। লিঙ্কটা কপি করে মেসেঞ্জার গ্রুপে পেস্ট করতে কতক্ষণ না লাগে? খুব দ্রুত এই কাজটা করে ফেলো। আমরা আজকের পর্বে ফিরে আসি। আজকের পর্ব শঙ্করায়ন পর্ব 3। শঙ্করায়ন পর্ব 3। আচ্ছা ভাই, আজকের পর্বে কি কি দেখাবেন? ওকে, চলো আজকের পর্বে কি কি দেখাবো দেখে আসি। আজকের পর্বে একদম শুরুতে দেখাবো শঙ্করায়নের শর্টকাট। হ্যাঁ, আচ্ছা তাহলে ফার্স্ট অফ অল দেখাবো শর্টকাট 1। দুটা শর্টকাট আছে, শর্টকাট 1 আর একটা হচ্ছে শর্টকাট 2। তারপর দেখাবো বেসপার থিওরি, BSPER থিওরি, খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি। তারপর দেখাবো অনুর আকৃতি, এটা খুবই ইম্পর্টেন্ট। অনুর আকৃতি শঙ্করায়নের বেসিক্যালি এই জায়গায় সবার একটু প্রবলেম হয়, সো আজকে মজা নিয়ে এই ব্যাপারটা দেখাবো। সো আজকের ক্লাসে এই 4টা পড়াবো। শঙ্করায়নের শর্টকাট 1, শঙ্করায়নের শর্টকাট 2, এরপর বেসপার থিওরি, অনুর আকৃতি। ওকে, খুব ইম্পর্টেন্ট এই 4টা, খুব ইম্পর্টেন্ট, খুবই ফেমাস। শর্টকাট 1, শর্টকাট 2, বেসপার থিওরি, অনুর আকৃতি, খুবই ইম্পর্টেন্ট একটা পড়াশোনা। সো এখনও যারা লাইভ ক্লাসটা শেয়ার করছো না, কিভাবে ছড়িয়ে দিব তাদের মাঝে? তোমরা একটু শেয়ার করতে থাকো, ফ্রেন্ডদেরকে বলতে থাকো, দোস্ত মিস দিস না, খুবই জব্বর ক্লাস, ক্লাসটা করতে আয়, লাইভে করতে আয়, লাইভে করতে আয়। ওকে, লাইভ ক্লাস আর রেকর্ড ক্লাসের মধ্যে অনেক পার্থক্য। লাইভের ক্লাস লাইভেই করতে হয়, রেকর্ড ক্লাস রেকর্ডে করতে হয়। এটা লাইভ ক্লাস রেকর্ডে করলে হবে না, লাইভ ক্লাস লাইভেই করে ফেলতে হয়। ওকে, আচ্ছা, তো যারা কষ্ট করে লাইভ ক্লাস লাইভে করছো তারা আসলে ফিডব্যাকটা পাবে, আউটপুটটা পাবে। যারা লাইভ ক্লাস রেকর্ড করো তারা কোনো আউটপুট পাবে না। আমি তাদের জন্য দোয়া করি না, বদদোয়া করি। ওকে, এবার আসো তাহলে শর্টকাট 1 আমরা এখন দেখব। শঙ্করায়নের শর্টকাট 1, গতদিন আমরা মূল পদ্ধতি দেখিয়েছি, আজকে আমরা দেখব শঙ্করায়নের শর্টকাট 1। ওকে, তাহলে আমরা ফার্স্ট অফ অল লিখলাম এখানে শর্টকাট 1, শর্টকাট 1। তো কিছু স্টেপ আছে, স্টেপ অনুযায়ী এই শর্টকাটটা করব। স্টেপগুলো লিখে দিচ্ছি। শর্টকাট করার কিছু স্টেপ আছে। স্টেপ 1, গাঠনিক চিত্র আঁকতে হবে। সে স্টেপ 1 আমার কি করতে হবে? শর্টকাটের জন্য গাঠনিক চিত্র আঁকা লাগবে। গাঠনিক চিত্র আঁকো। ওকে, এরপর স্টেপ 2, স্টেপ 2 কী করতে হবে? গাঠনিক চিত্র আঁকার পরে ওই গাঠনিক চিত্রের মধ্যে আমরা সিগমা বন্ধনের জন্য 1, পাই বন্ধনের জন্য 0, মুক্ত জোড়ের জন্য যদি মুক্ত জোড় থাকে তার জন্য 1, যদি মাইনাস চার্জ থাকে বা অ্যানায়ন থাকে তার জন্য 1, যদি প্লাস চার্জ থাকে তার জন্য 0। ওকে, তাহলে কি বললাম দেখো, সিগমা বন্ধনের জন্য 1 দিব, পাই বন্ধনের জন্য 0 দিব, মুক্ত জোড়ের জন্য 1 দিব, ঋণাত্মক চার্জের জন্য 1 দিব, প্লাস চার্জ থাকলে 0 দিব। এভাবে করে দাও, এভাবে দাও। দেওয়ার পরে সব যোগ করো। তাহলে স্টেপ 3 হচ্ছে যোগ করো। স্টেপ 3, সব যোগ করো। এটাই শঙ্করায়ন, এটাই শঙ্করায়ন। তাহলে কত সিম্পল ব্যাপার দেখেছো? সব যোগ করো, যেটা আসবে এটাই শঙ্করায়ন। এটাই হচ্ছে শর্টকাট। সো আমার শর্টকাটটা কি? গাঠনিক চিত্র আঁকো, এই ব্যাপারটা ফলো করো, সব যোগ করো, যেটা আসবে সেটা শঙ্করায়ন। চলো এবার ব্যাপক এক্সাম্পল দেখবো। এক্সাম্পল দেখতে দেখতে তোমাদেরকে টায়ার্ড করে ফেলবো একদম। শঙ্করায়ন নাকি কঠিন? কে বলে এটা? নিয়ে আসো আমার কাছে, আসো লাইভে খেলবো তার সাথে, আজকে খেলবো। হ্যাঁ, খেলবো। আসো, নিয়ে আসো, দেখি একটু শর্টকাট দিয়ে দেখান না ভাই। একদম বল করার আগেই ছক্কা হয়ে যাবে। এটার জন্যই তো আপনার ক্লাসগুলো করি। আসো দেখি। এই যে ফার্স্ট অফ অল শুরু করতেছি। রেডি সবাই? রেডি? ওকে ভাইয়া, রেডি। ঠিক আছে, আমি কি পুরো বোর্ড মুছে করবো? হ্যাঁ ভাই, পুরো বোর্ড মুছে করেন। ঠিক আছে, কারণ কি অল্প জায়গায় খেলে লাভ নাই। আমার খেলার জন্য আমার মাঠ বড় লাগে। ঠিক আছে, সব কিছু বড় লাগে, মাঠ খাট সব বড় লাগে। না খাট না, মাঠ বড় লাগে। ঠিক আছে, দেখো বড় একটা মাঠ নিয়ে এখন খেলবো। ওকে, একটা করে দেখো। ফার্স্ট অফ অল হচ্ছে এটা দেখবো, বেরিলিয়াম ক্লোরাইড, এটা শঙ্করায়ন। ওকে, তো এটা গাঠনিক চিত্র আঁকো। বেরিলিয়াম, ক্লোরিন। ওকে, গাঠনিক চিত্র এঁকেছি। এবার দেখো সিগমা বন্ড কয়টা? 2টা, তাহলে 2 দাও। এরপরে মুক্ত জোড়, কোনো মুক্ত জোড় নাই, তাহলে 0। এরপর হচ্ছে পাই বন্ধন নাই, অ্যানায়ন নাই, ক্যাটায়ন নাই, তাহলে শুধু 2 মানে কি? এটাই শঙ্করায়ন। তাহলে শঙ্করায়ন কত?
এস তারপর পি, 2 হওয়ার অর্থ হচ্ছে এস থাকবে তারপর পি থাকবে। 2 মানে কি প্রথমে একটা এস অরবিটাল অংশ নেয়, তারপর 3টা পি অরবিটাল, তারপর 5টা ডি অরবিটাল। তাহলে যখন 2 হবে তখন সিরিয়ালি একটা এস অংশ নিয়েছে, এরপর একটা পি অংশ নেবে। আবার বলছি সিরিয়ালটা খেয়াল করো, একটা এস, এরপর 3টা পি, এরপর 5টা ডি। তাহলে আমাদের যখন যোগ করার পর যোগফল কত আসবে? 2 আসবে, তখন এসপি। যোগফল যদি 3 আসে SP2, যোগফল যদি 4 আসে SP3 সিরিয়ালি যাবে, যোগফল যদি 5 আসে SP3D সিরিয়ালি যাবে। যতই বাড়বে ততই একটা একটা করে ওইখান থেকে নিতে থাকবো, এভাবে করে আর কি। তাহলে আমার যখন যোগফল 2 আসবে তার মানে SP। ওকে, আচ্ছা তাহলে আবার দেখো ভাই, আরেকবার বুঝিয়ে দেন। আরও একবার বুঝিয়ে দিচ্ছি। বেরিলিয়াম ক্লোরাইড, গাঠনিক চিত্র আঁকলাম, এঁকেছেন। এরপর বেরিলিয়ামের সাথে দেখো সিগমা বন্ড 2টা, তাহলে 2 দিলাম। সিগমা বন্ডের জন্য 1 করে দাও, তাহলে 2টা সিগমা বন্ড 2। পাই বন্ধন নাই, মুক্ত জোড় নাই, ক্যাটায়ন অ্যানায়ন বা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ নাই। তাহলে শুধুমাত্র আছে কি 2টা সিগমা বন্ড। 2টা সিগমা বন্ডের জন্য কত দিব? 2 দিব। তাহলে সংকরায়ন কী হবে? SP। এটাই শর্টকাট। ওকে ভাইয়া, তাহলে আরেকটু দেখান, আরও ক্লিয়ার হবে। যত দেখবে তত ক্লিয়ার হবে, যত দেখবো তত ক্লিয়ার হবে। এরপর আসো BF3। বয়ফ্রেন্ড কয়টা? 3টা। বয়ফ্রেন্ড কয়টা আছে? 3টা। একটার কাছে কী খায়? ফুচকা। আরেকটার কাছে কী খায়? চকলেট শেক। আরেকটার কাছে কী খায়? বলা যাবে না, বলা যাবে না, নাউজুবিল্লাহ। তাহলে বয়ফ্রেন্ড কয়টা? 3টা। BF3 বোরন ট্রাই ফ্লোরাইড। এটা সংকরায়ন বের করতে হবে। গাঠনিক চিত্র আঁকো। 3 দিকে 3টা ফ্লোরিন আর মাঝখানে বোরন। আচ্ছা, বোরনের বেসিক্যালি সর্বশেষ স্তরে 3টে ইলেকট্রন আছে, তো তাই 3টা ফ্লোরিনের সাথে বন্ড করে আর কি। এবার বলো সংকরায়ন কী হবে? সিগমা বন্ড কয়টা? 3টা। মুক্ত জোড় নাই, দ্বিবন্ধন নাই, ক্যাটায়ন নাই, অ্যানায়ন নাই। তাহলে সংকরায়ন হবে 3। 3 মানে কি? 3 মানে একটা এস নিয়ে নাও, এরপর আর 2টা পি লাগবে, 2টা পি নাও, SP2। তাহলে এটা সংকরায়ন হবে SP2। কেমন শর্টকাট? চমৎকার শর্টকাট। চলো আরও দেখো। এবার আসো আরও দেখো। CH4। CH4 মানে মিথেন। তাহলে কি করব? গাঠনিক চিত্র আঁকো। আঁকলাম। এবার সিগমা বন্ড 4টি, কোনো মুক্ত জোড়, দ্বিবন্ধন, ক্যাটায়ন, অ্যানায়ন নাই। তাহলে এই 4ই হবে কি আমার? এই 4ই হবে সংকরায়ন। তাহলে একটা এস নিব, 3টা পি নিব, SP3 4 হয়ে গেছে, SP3। এটাই সংকরায়ন। কি চমৎকার ভাই, কি করতেছেন? গাঠনিক চিত্র একেই বলে দিচ্ছেন সংকরায়ন। হ্যাঁ, গাঠনিক চিত্র আঁকলাম, 4টা সিগমা, SP3। চলো আরেকটু যাই, ভালো লাগতেছে ভাই। হ্যাঁ, আমারও ভালো লাগতেছে। এরপর আসো NH3 অ্যামোনিয়া। তাহলে হচ্ছে N এর মাথার উপর 2টা শিন, 2টা শিন মানে 2টা মুক্ত জোড়। ওকে, তাহলে আসো সংকরায়ন কী হবে? সিগমা বন্ধনের জন্য 1 করে, তাহলে 3টা সিগমা 3 প্লাস মুক্ত জোড়ের জন্য 1, একটা মুক্ত জোড় 1। মুক্ত জোড় মানে 2টা জোড়া থাকলে একটা ধরবো, এটা জোড়, পুরাটা জোড়, মুক্ত জোড় 1। দ্বিবন্ধন নাই, ক্যাটায়ন অ্যানায়ন নাই। তাহলে সংকরায়ন কী হবে? সংকরায়ন হবে 4। 4 মানে SP3। চমৎকার ভাই, চমৎকার চমৎকার চমৎকার, হাততালি হাততালি। এরপরে এবার আসো নেক্সট, পানি। পানি, এবার আসো পানি, H2O। এই তার জায়গা নাই তো ভাই, ওদিকে লিখতেছেন কেন? জায়গা নাই, তারপরে চাপাচাপি করেন, স্বভাব তো খারাপ। তাহলে কয়টা দেখালাম? বেরিলিয়াম, ডাইক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, মিথেন, অ্যামোনিয়া, অনেকগুলো দেখালাম। খুব চমৎকার। গাঠনিক চিত্র আঁকবো, সিগমা বন্ধনের জন্য দিব, মুক্ত জোড়, দ্বিবন্ধন, ক্যাটায়ন অ্যানায়ন থাকলে দিব, তারপর যেটা আসবে সেটাই সংকরায়ন। ঠিক আছে, এটাই হচ্ছে শর্টকাট। আরও আছে, আরও করব। চলো, ক্লান্ত হয়ে যাব সংকরায়ন করতে করতে, ক্লান্ত হয়ে যাব, ক্লান্ত হয়ে যাব। কি হয়ে যাব? ক্লান্ত হয়ে যাব। কি করতে করতে? সংকরায়ন করতে করতে। ওকে, তাহলে চলো ক্লান্ত হই। আবার আসো পানি। পানি, এবার আসো পানি। গাঠনিক চিত্র আঁকো। তাহলে অক্সিজেনের মাথায় 2টো শিন, তারা হাট্টিমা টিম টিম। ওকে, তাহলে এবার বলো সিগমা কয়টা? 2টা সিগমা বন্ড, কত দিব? 2 দিবেন। মুক্ত জোড় কয়টা? 2 জোড়, কত দিব? 2 দিব। দ্বিবন্ধন নাই, ত্রিবন্ধন নাই,
তারপরে হচ্ছে দ্বিবন্ধন ত্রিবন্ধন তো আসবে না, পাই বন্ধন আর কি, বুঝো না? বুঝি তো। এরপর কেটে আনে নেন নাই, তাহলে কত? 4। সংকরায়ন sp3, এই একটা s, তিনটা p, 4টা অরবিটাল। ভাই এখানে যে 4 বেরোচ্ছে, 4টা কি? এ 4 হচ্ছে অরবিটালের সংখ্যা, তার মানে 4টা অরবিটাল লাগবে। একটা s, তার একটাই আছে, একটা s অরবিটাল, একটা os দিয়ে দিলাম। এরপর p 3টা, তাহলে 4টা অরবিটাল লাগবে, একটা s দিয়ে ফিল আপ করলাম, 3টা p দিয়ে ফিল আপ করলাম। এরপর আসো, এখনো শেষ না, আরও আছে ভাইয়া। এবার আসেন অ্যালকিন। অ্যালকিন অ্যালকিন এবং অ্যালকাইন দেখবো। অ্যালকাইন তোমাদেরকে বলে রাখতেছি, জৈব যৌগ কিন্তু কঠিন, জৈব যৌগ কিন্তু কঠিন, জৈব যৌগ কিন্তু কঠিন, আর জৈব যৌগ কিন্তু অনেক বিশাল, অনেক বিশাল। পুরো কেমিস্ট্রি সেকেন্ড পেপার বই হচ্ছে জৈব যৌগ। এখন জৈব যৌগ যদি তুমি আগে থেকে শুরু না করো, অ্যাডভান্স না থাকো, তাহলে তুমি ফরাইতে পারবা না, মানে তুমি শেষ করতে পারবে না। জৈব যৌগ এমন কঠিন, বিশাল সিলেবাস। তো তুমি চাইলে জৈব যৌগ আগে থেকে কভার করে রাখতে পারো। কভার করে রাখার জন্য কি করতে হবে? আমাদের জৈব যৌগ ব্যাচে ভর্তি হতে হবে। জৈব যৌগ কিন্তু ফ্রি না। জৈব যৌগ ব্যাচে ভর্তি হবো কীভাবে? কেমিস্ট্রি সেকেন্ড পেপার ব্যাচে ভর্তি হতে হবে। কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফ্রি, সেকেন্ড পেপার কিন্তু ফ্রি না, ঠিক আছে? তো জৈব যৌগ ব্যাচে তোমরা ভর্তি হতে পারো, একদম অল্প টাকা, টাকা পয়সা বেশি নিয়ে লাভ নাই, ঠিক আছে? জৈব যৌগ ব্যাচে কত টাকা জানো? জৈব যৌগ ব্যাচে 3,500 টাকা। জৈব যৌগ ব্যাচ না, 3,500 হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফুল 22 ব্যাচের জন্য, একদম ফুল। ফুল মানে কি? চ্যাপ্টার 1 2 3 4 5, 5টা চ্যাপ্টার একদম ফুল। কয় মাস পড়াবো? 8 মাস। 8 মাস ধরে পড়াবো, 3,500 টাকা। তাহলে এক মাসে কত পড়ছে? 8 দ্বারা ভাগ করে দাও। 8 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কত হয়? 500 চেয়ে কম, লেস দেন 500। বুঝতে পেরেছ? লেস দেন 500। যদি এখন অবশ্য কোর্স ফি বেড়ে গেছে, এখন আর 3,500 নাই, এখন মনে হয় 4,000 না, এখন 4,000 টাকা। তাহলে 500 করে মাসে। তো মাসে 500 করে কয়টা ক্লাস পাবে সে? 3টা করে রেকর্ড ক্লাস পাবে, আবার জুম ক্লাস পাবে সে। পরীক্ষা আছে, মেন্টরস কেয়ার আছে। চাইলে তোমরা ভর্তি হতে পারো। একজন ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দাও, দেখো অনেকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছে, ওই ওয়েবসাইটের লিঙ্কে ঢুকলেই তুমি ভর্তি হতে পারো। বাই দ্য ওয়ে, প্রচারণা করলাম না, জাস্ট জানিয়ে রাখলাম জৈব যৌগ পড়াচ্ছি, তোমাদেরকে জানিয়ে রাখলাম। ভর্তি হতে হলে হও, না হলে নাই। আবার ভাবিও না প্রচারণা করতেছি, এটা না। জৈব যৌগ ব্যাপারটা আসছে দেখে বললাম, না হলে বলতামও না। জৈব যৌগ আসছে সেজন্য বললাম, অন্যভাবে নিবে না। আবার বলছি জৈব যৌগ আসছে দেখে বললাম, জানিয়ে রাখলাম, জানানো দরকার আছে সেই জন্য, না হয় বলতাম না। তাহলে আসো, অ্যালকিন অ্যালকাইন বা ইথিন ইথাইন নিয়ে কথা বলবো এখন। এদের সংকরান কি দিয়ে? শর্টকাট দিয়ে। ওকে, তাহলে গাঠনিক চিত্র অলরেডি আঁকা আছে, গাঠনিক চিত্র এঁকে ফেলেছি। এখন কি করতে হবে দেখো, এই যে এই কার্বনের সংকরান বের করব। তাহলে এই কার্বনের সিগমা কয়টা? 1টা 2টা 3টা সিগমা একটা পাই। তাহলে সিগমার জন্য কি দাও? 1 করে দাও। তাহলে কয়টা সিগমা? 3টা, 3 দাও। পাইয়ের জন্য 0 দাও। এরপর কোনো মুক্ত জোড় নাই, দ্বিবন্ধন সরি 3 প্লাস চার্জ নেগেটিভ চার্জ নাই। তাহলে কত? 3। তাহলে 3 মানে কত? sp2, একটা s, 2টা p, 3। আবার আসো, এটা ভালো করে খেয়াল করো, সবাই ভালো করে খেয়াল করো। এই কার্বনের সংকরণ বের করব। তাহলে এটা সিগমা বন্ড, আর এখানে একটা সিগমা, 2টা পাই। ভাইয়া সিগমা পাই তো বুঝি না, সবসময় মনে রাখবা সিঙ্গেল বন্ড হলে সেটা সিগমা। যদি এর পরও কোনো বন্ড কেউ কারোর সাথে করে থাকে দ্বিবন্ধন, তাহলে প্রথমটা সিগমা, দ্বিতীয়টা পাই। এরপরও যদি কেউ বন্ড করে থাকে তাহলে এর পরেরটাও পাই। তাহলে প্রথম বন্ড যেটা করবে সেটা হচ্ছে সিগমা বন্ড। প্রথম বন্ড হচ্ছে সিগমা, প্রথম বন্ধনের পরে যা করবে সবই পাই, শুধুমাত্র প্রথম যে বন্ড সেটা সিগমা, এরপর যাই করবে সবগুলো পাই। ওকে, আচ্ছা, তাহলে বলো এবার কি হবে? একটা সিগমা 2টা পাই, আর এখানে আরেকটা সিগমা, তার মানে এই কার্বনের 2টা সিগমা 2টা পাই। তাহলে 2 + 0, কারণ সিগমার জন্য 1 করে দিব, পাইয়ের জন্য 0 দিব। তাহলে আমার সংকরায়ন কত? আমার সংকরায়ন হবে sp। তার মানে এটা সংকরায়ন sp। শর্টকাট দিয়ে করতেছি। গাঠনিক চিত্র আঁকবো। সিগমার জন্য 1 দিব, পাইয়ের জন্য 0 দিব, মুক্ত জোড়ের জন্য 1 দিব, প্লাসের জন্য 0 দিব, মাইনাসের জন্য 1 দিব, যোগ করব, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এরপর নেক্সট আরেকটাতে আসো। এরপরে হচ্ছে PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড। তাহলে একটা ফসফরাস, 5টা ক্লোরাইড, কোনো মুক্ত জোড় নাই, কোনো দ্বিবন্ধন নাই, সব সিগমা বন্ড। কয়টা সিগমা? 5টা। তাহলে 5টা হলে কি হবে দেখো, ফার্স্টে একটা s অরবিটাল নিলাম, একটা হলো, 3টা p অরবিটাল নিয়ে নিলাম, 4টা হলো, আরও একটা লাগবে, এরপর d থেকে একটা টান দিব, তাহলে sp3d। 5টা অরবিটাল দরকার, s একটা নিলাম, p 3টা নিলাম, d থেকে একটা টান দিলাম, sp3d। তাহলে এটা সংকরায়ন sp3d। তাহলে কে বলে সংকরায়ন কঠিন, তাকে আমার কাছে নিয়ে আসো না,
কেমনে কঠিন আমি একটু দেখি, সংকরায়ন কঠিন কোথায়? ওকে আচ্ছা, এরপরে এবার আসো আরও দেখাবো, টায়ার্ড বানাই ফেলবো তোমাকে আজকে, ক্লান্ত হয়ে যাবে তুমি, ক্লান্ত হয়ে যাবে সংকরায়ন দেখতে দেখতে। ওকে এরপরে সালফার হেক্সাফ্লোরাইড, সালফারের সাথে 6টা হাত, 6টা হাতে 6টা ফ্লোরিন বসবে, আর কোনো মুক্তজোড় নাই, কোনো দ্বিবন্ধন নাই, তাহলে হচ্ছে আমার সিগমা আছে 6টা, তাহলে সংকরণ হবে 6 মানে এস একটা, পি 3টা, ডি কয়টা 2টা, এই যে দেখো মোট 6টা। তেমনিভাবে IF7 অনুরূপভাবে সেম 7টা বন্ড, তো 7টা বন্ড, তো 7টা বন্ড মানে কি 7 মানে কি SP3D3, কারণ 4টা 3টা, তাহলে হচ্ছে 7টা। ওকে তাহলে দেখো যতটা সিগমা বন্ড তত, তাহলে এস একটা, তারপর পি 3টা, তারপর এরপর ডি যতটা লাগবে টান দিব, এই আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া ভালো বুঝতে পেরেছি। তাহলে এটাই হচ্ছে সংকরায়ন, সহজ, কঠিন না। যারা সংকরায়ন কঠিন বলে আমার মাথায় ঢুকে না, কেমনে কঠিন বলে। সালফার ট্রাইঅক্সাইড দেখান তো, চলো দেখি, তুমি যা বলবা তাই দেখাবো। সালফার ট্রাইঅক্সাইড, তাহলে সালফারের সাথে 3টা বন্ড, সালফার ট্রাইঅক্সাইড। এটার গাঠনিক চিত্র আঁকলেন কেমনে? সালফারের বাইরে ব্যালেন্স ইলেকট্রন কত? সালফারের যোজ্যতা ইলেকট্রন কত? 6, তাহলে 6টা হাত থাকবে। ব্যালেন্স ইলেকট্রন বা যোজ্য ইলেকট্রন যত, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন যত, ততটা হাত। এবার অক্সিজেন কয়টা হাত থাকে? তার 2টা হাত থাকে, তাহলে প্রত্যেকটা অক্সিজেন 2টা করে হাত থাকবে, তাহলে এটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। তো এখন এই যে সালফার ট্রাইঅক্সাইড, এই সালফার ট্রাইঅক্সাইড এবার ভালো করে খেয়াল করো, শর্টকাটটা ভালো করে খেয়াল করো। একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই, তাহলে 3টা সিগমা 3টা পাই, কোনো মুক্তজোড় প্লাস মাইনাস নাই, তাহলে 3টা সিগমার জন্য 3, 3টা পাইয়ের জন্য 0, কত হয়? 3 হয়, সংকরণ হবে sp2, তাহলে সালফার ট্রাইঅক্সাইড sp2। তুমি যাই আনো না কেন ভাই, তুমি পারবে, না পারার কোনো অপশন নাই, আমাকে দেখাও কেমনে পারে না মানুষ, আমি বুঝি না। ওকে আরেকটা আসো ভাই, এবার চার্জ দিয়ে দেখান, চলো দেখায়, চার্জ দিয়ে দেখান। হ্যাঁ দেখাবো, চার্জ দিয়ে দেখাবো, তার আগে আরেকটা দেখায়নি, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ইয়েস, কার্বন ডাইঅক্সাইড দেখো, কার্বন ডাইঅক্সাইড করো, তোমাকে বস হয়ে যেতে হবে সংকরায়নে। কার্বন ডাইঅক্সাইড, তাহলে একটা কার্বন, 2 দিকে 2টা অক্সিজেন। খেয়াল করো সবাই দিকে, সবাই। কার্বনের কয়টা যোজ্য ইলেকট্রন বা সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কত? 4টা, তাই 4টা হাত থাকবে। অক্সিজেন কয়টা হাত দিয়ে ধরে? 2টা হাত দিয়ে ধরেছে। গাঠনিক চিত্র আঁকাও কঠিন না, বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এবার আসো ভাইয়া, এখানে প্রথম বন্ডটা হচ্ছে সিগমা, দ্বিতীয় বন্ড পাই, প্রথম বন্ড সিগমা, দ্বিতীয় বন্ড পাই, তাহলে 2টা সিগমা 2 আর 2টা পাই 0, তাহলে হচ্ছে 2। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সংকরায়ন কি? sp। এখানে আবার কথা আছে, কি কথা? আমরা কিন্তু কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন নিচ্ছি, সালফারের নিলাম, কার্বনের নিলাম, অক্সিজেনের সংকরায়ন কিন্তু নিই নাই। তাহলে এই যে sp2, এই যে sp, এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর বা সালফারের, কার্বনের। যদি কেউ জিজ্ঞেস করে কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেনের সংকরায়ন কত, চমৎকার প্রশ্ন। কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেনের সংকরায়ন, তাহলে চলো সেটাও পারবো, চলো সেটাও করি। কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেনের সংকরায়ন বের করে দেখাই তোমাদেরকে। কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেনের সংকরায়ন প্রশ্ন করতে পারে, অক্সিজেনের সংকরায়ন আমি করব না, তোমরা নিজেরা করবে। দেখো ফার্স্ট অফ অল গাঠনিক চিত্র আঁকলাম, তাহলে যে কোনো একটা অক্সিজেন নিলেই হবে, 2টা অক্সিজেন সেম, আইডেন্টিক্যাল আর কি, 2টা অক্সিজেন সেম, একটা নিলেই হবে। তাহলে অক্সিজেনের বাইরের কক্ষপথে ইলেকট্রন কয়টা? 6টা, তার মধ্যে 2টা ইলেকট্রন কি করেছে? বন্ধন অংশ নিয়েছে, তাহলে আর কয়টা ইলেকট্রন আছে? আর 2 জোড়া আছে, এই যে 1 জোড়া 2 জোড়া, আর 2টা কিন্তু বন্ড অংশ নিয়েছে। তাহলে এবার আসো অক্সিজেনের সিগমা কয়টা? একটা। অক্সিজেনের পাই কয়টা? একটা। অক্সিজেনের মুক্তজোড় কয়টা? 2 জোড়া। সিগমার জন্য কত দিব? 1 দিব। পাইয়ের জন্য 0 দিব। মুক্তজোড়ের জন্য 1 করে 2টা মুক্তজোড় 2 দিব। তাহলে অক্সিজেনের কত আসে? 3 আসে। 3 মানে sp2।
তাহলে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সংকরায়ন হচ্ছে sp আর অক্সিজেনের সংকরায়ন হচ্ছে sp2। একদম সহজ। যার সংকরায়ন বের করতে হবে তার সিগমা পাই মুক্ত জোড় হিসাব করব, যার জন্য বের করব তার সিগমা পাই মুক্ত জোড় হিসাব করব। এখানেও কিন্তু সেম, এখানেও অক্সিজেনের সংকরায়ন হচ্ছে sp2। যদি ভাইয়া প্রশ্নের মধ্যে অক্সিজেন নাকি সালফার সেটা বলে না দেয় তাহলে কোনটা ধরবো? মনে করো বলে নাই কার্বনের না অক্সিজেনের, শুধু বলেছে কার্বন ডাইঅক্সাইডের সংকরায়ন বের করো। কার্বন ডাইঅক্সাইডের সংকরায়ন, অক্সিজেন বলে নাই। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সংকরায়ন বললে কোনটা ধরে নিব? কেন্দ্রীয় পরমাণু ধরে নিব। কিছু বলা না থাকলে কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণু মানে যে সেন্টারে থাকবে, কেন্দ্রে থাকবে, মাঝখানে থাকবে, যে মাঝখানে থাকবে তার মানে কেন্দ্রীয় পরমাণু বের করব যদি কিছু বলা না থাকে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছি। এবার আসো, তাহলে এতক্ষণ ধরে অনেকগুলো সংকরায়ন দেখাইছি শর্টকাট দিয়ে, বাট এখানে কোথাও চার্জ ছিল না, ক্যাটায়ন অ্যানায়ন ছিল না। এবার হচ্ছে ক্যাটায়ন অ্যানায়ন দিয়ে দেখাচ্ছি। ওকে, দেখো তাহলে গত দিন থেকে শুধু সংকরায়ন করাচ্ছি, একটা সংকরায়ন আমি কঠিন দেখি নাই, সবই সহজ। এখন আমার কাছে সহজ লাগে না তোমাদের কাছেও সহজ লাগে সেটা জানি না, একটু কমেন্টে জানাও তো, নাকি শুধু আমার কাছে সহজ তোমাদের কাছে কঠিন? এই যে আমি করাচ্ছি গতদিন আর আজকে, কেমন লাগছে, সহজ না কঠিন একটু জানাও কমেন্টের মধ্যে। একদম সবাই জানাবে, একদম সবাই। সকিনা, মখলেস, জরিনা, কুদ্দুস, চুরুলিয়া বেগম, আসমান আলী, গজব আলী, মখলেস আলী, সবাই জানাবা। বাচ্চা বাচ্চা, জসিম জসিম, সবাই জানাবা। যত ফেসবুক আইডি আছে আম্মুর কিউট ছেলে সবগুলো জানাও। বাচ্চা বাচ্চা, আরমান উদ্দিন, জার্মান খান, ঠিক আছে, ফ্রেন্স আলী, সবাই জানাও। বাপের হোটেলে খাই, আরেকটা কি আছে না এরকম, বাপের হোটেলে খাই, তারপর আর কার হোটেলে কি করে, ভোরের আলো। আচ্ছা ঠিক আছে, সবাই একটু জানাও যে শর্টকাট আসলে সংকরায়ন কি আমার কাছে সহজ লাগতেছে না আসলে তোমাদের কাছেও সহজ হয়ে গেছে, মানে সহজে আমরা বের করতে পারছি সংকরায়ন কোনটা? দেখি আমি তোমাদের লাইফ টাইম কমেন্টটা পড়ে দেখি। এতদিন কঠিন লাগতো, এখন ইজি। আরে ঋতু দাস, ঠিক আছে, ওকে যাও। এ প্রথম কারো কমেন্ট নাম সহ পড়লাম, আমার কাছে এখন ইজি লাগছে। আম্মুর ছোট ছেলে না, ঠিক আছে, আম্মুর কিউট ছেলে, এটা আমাকে গতকালকে রিকোয়েস্ট পাঠাইছে, তার মানে এটা তুমি না? আম্মুর কিউট ছেলে আমাকে রিকোয়েস্ট পাঠাইছে। তা আম্মুর কিউট ছেলে আমাকে রিকোয়েস্ট পাঠায় কোনো লাভ নাই, আমার লাগবে আম্মুর কিউট মেয়ে। বুঝো না কাকে কি রিকোয়েস্ট পাঠাইতে হয়? আম্মুর কিউট ছেলে আমাকে রিকোয়েস্ট পাঠায় লাভ কি? আমি নিজের ছেলে, আমি ছেলের সাথে কী করবো? বসি আস্তাগফিরুল্লাহ ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আম্মুর কিউট মেয়ে যদি পাঠাই তাহলে কিন্তু ছাড়বো না, অ্যাকসেপ্ট করে নিব, ঠিক আছে? ওকে, খুব ভালো কথা, ঠিক আছে। অনেক সময় দেখা যায় আমাকে মানে ইয়ে করে, মেসেজ করে, ভাই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন না। করি অনেক, এরপরও অনেক আসে, মাঝে মধ্যে যখন ইচ্ছে করে সব করে ফেলি, অনেকগুলা করি তো, ঠিক আছে। অনেক লাকি আছে আমার ফ্রেন্ড, যাই হোক ঠিক আছে। আর বাকি যারা আছে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো, আস্তে আস্তে সবগুলো করে ফেলবো সময় করে, টেনশন নিও না। তোমাদের ফ্রেন্ড হতে পারে, আমারও ভালো লাগবে অবশ্যই, তাই না? ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে এবার আসে একটু চার্জ দিয়ে দেখাই। আসলে মজা করতে ইচ্ছে করে লাইভ ক্লাসে, কিন্তু সময় হয় না। এই যে দেখো, একটা লাইভ ক্লাস শেষ করতে করতে মোটামুটি 1.5 ঘন্টা হয়ে যায়, আবার ক্লাস থাকে। তো মজা এখানে ইচ্ছে করে বেশি করি না, তোমরা আবার মন খারাপ করো না। মজা করতে ইচ্ছে করে কিন্তু করতে পারি না কেন? যে আমাদের সিলেবাস অনেক বাকি। আমি তোমাদের সিলেবাস নিয়ে কনসার্ন অনেক বেশি, মানে চিন্তিত। তোমাদের সিলেবাস শেষ করতে হবে। এখন আমরা 3rd চ্যাপ্টারের মাঝখানে পড়ে আছি, 4th চ্যাপ্টার আছে, 1st চ্যাপ্টার আছে, 5th চ্যাপ্টার আছে, অনেকগুলো চ্যাপ্টার বাকি আছে। তো সেখানে আসলে আর মজা করি না, সিলেবাসটা শেষ করে দিই আগে, এটা আমার মেন কনসার্ন, তাই তো? সেই জন্য আর কি। তাহলে দেখো তোমরা একটু জাস্ট কী করবে, সবসময় এই এই কোর্সের ব্যাপারে এবং ফিজিক্স কোর্সের ব্যাপারে সবাইকে একটু বলবে যে আমাদের ফ্রি কোর্স যেগুলো আছে করে দেখতে বলবে। অনেকে আছে বাসায় টিচার রাখে, আমি বুঝি না আসলে কেন তারা বাসায় টিচার রাখে। এটা আমার কোনো মতেই মনে হয় না যে তারা আসলে শিখ ছাড়া আর কিছু না। বাসায় টিচার রেখে তুমি যদি মনে করো বাসায় টিচার তোমাকে মায়ের মতো করে পড়াবে, মা যেমন শিশুকে কুলে নিয়ে পড়ায়, এভাবে না। আসলে অনেকে এটা মনে করে, অনেক বাবা মাও মনে করে, স্টুডেন্টরা মনে করে বাসায় টিচার রাখলে হয়তো বাসায় টিচার তাকে মায়ের মতো করে পড়াবে। বিশ্বাস করো, আমরা যে যত আন্তরিকতা দিয়ে তোমাদেরকে পড়াচ্ছি, বাসায় টিচার এটা 10%ও পড়াবে না, আমি লিখে দিলাম। আমিও একসময় বাসায় পড়াইতাম, তখন আমার এই চিন্তাগুলো থাকতো। দেখো এখন আমার ক্লাসগুলো করে কত, 3-4 দিন পরে একটা লাইভ ক্লাসের ভিউ হয় 5K প্লাস।
অর্থাৎ সবাই তো অ্যাট এ টাইম করতে পারে না। আলটিমেটলি 3-4 দিন পরে গেলে যে কোনো লাইভ ক্লাসের ভিউ 5K প্লাস হয়, তার মানে আমার ক্লাসগুলো 5Kর মধ্যে 1000 স্টুডেন্ট করতেছে, মনে করে নাও। 1000 স্টুডেন্টদের জন্য আমি যখন একটা পড়াবো, আমার অবশ্যই ওইটার ওইভাবে পড়াবো। একটা স্টুডেন্টকে যেভাবে পড়াবো সেভাবে না। অনেকে মনে করে বাসায় টিচার রাখলে তাকে একদম মাতৃস্নেহে পড়াবে, মা বাপের মতো করে সব খাওয়াই দিবে, এটা কিন্তু ভুল কথা। অন্যদিকে টাকা কিন্তু বেশি নেয়। আমি নিরুৎসাহিত করছি না বা বাসার টিচারকে খারাপ বলছি না, আমি শুধু বলছি বাসায় টিচার রাখার তো দরকার নেই। এত টাকা দিয়ে বাসায় টিচার রাখার তো দরকার নেই। টাকা আছে বলে কি খরচ করতে হবে? বাসায় টিচার রাখার কোনো দরকার নেই, আমরা পড়াচ্ছি তো তোমাদেরকে। তো অনেকে কী করে, বাসায় টিচার রাখে, বাবা মার উপর প্রেশার ক্রিয়েট করে, কোনো দরকার নাই। অনলাইন ক্লাস অনেকে বলে বুঝে না, আসলে অনলাইন ক্লাস বুঝো না, এটা তোমার গাফিলতির কারণে। আল্লাহ তোমাকে ব্রেন কম দিয়েছে, ওকে ব্রেন বেশি দিয়েছে, এটা না। তোমার গাফিলতি কেমন আমি বলি, তোমার ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস হচ্ছে 9টায়, তুমি 9:30টায় আসলে বুঝবে না। তোমার লাইভ ক্লাসে মনে করো সংজ্ঞানের 3 নাম্বার পর্বে এসে যদি তুমি বলো ভাইয়া বুঝতেছি না, হবে না। তোমাকে সংজ্ঞানের 1 নাম্বার পর্ব থেকে থাকতে হবে, যে কোনো কোর্স শুরু থেকে থাকতে হবে। তা আমরা যেটা করি, অনলাইনে 5 দিন ক্লাস করি, 10 দিন করি না। 15 দিনের দিন এসে বলি আম্মু অনলাইন বুঝি না। আল্লাহ দাদা দুষ্টাকার, 5 দিন ক্লাস করলাম, 10 দিন করলাম না, তারপর আম্মুকে গিয়ে বলে আম্মু ক্লাস বুঝতেছি না। তা দোষটা তো আমার, তাই না? আমি যদি রেগুলার ক্লাস করতাম আমি কিন্তু ঠিকই বুঝতে পারতাম। তাহলে এই দোষটা হচ্ছে আমার, আর কোনো দোষ নাই। অনলাইনে বুঝবে না কেন? আমরা তো অফলাইনে পড়ালে এটাই পড়াতাম। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো, অনেকে বলো অনলাইনে বুঝি না, অনলাইনে হয় না। আচ্ছা অনলাইনে হয় না, আমরা তো আসলে বোর্ডে ক্লাস নিচ্ছি। আমি তো ক্লাস নিচ্ছি নাকি আমি কোনো এরকম কিছু করে রোবট ক্লাস নিচ্ছে নাকি? রোবট তো ক্লাস নিচ্ছে না, মানুষ ক্লাস নিচ্ছে। তা আমি যদি তোমাদেরকে অফলাইনে সরাসরি পড়াতাম, তাহলে এই হোয়াইট বোর্ডেই পড়াতাম, এই মার্কারগুলো দিয়েই পড়াতাম, এবং এভাবেই পড়াতাম, তাই না? এভাবেই, আর কিছু না। শুধুমাত্র তখন তোমরা সামনে বসে থাকতে, এখন মোবাইলের মধ্যে সামনে বসে আছো। তো অনেকে বলে যে অনলাইনে বুঝি না, আমি তো আমার মাথায় ঢুকে না। কেন তারা বুঝে না? হোয়াইট বোর্ডে ক্লাস নিচ্ছি, অফলাইনে যেভাবে পড়াতাম সেভাবে পড়াচ্ছি, না বোঝার তো কিছু নেই। বরঞ্চ অনলাইনে একটা সুবিধা কী বলো তো, এই ক্লাসটা পরে আবার দেখা যায়, যেটা অফলাইনে দেখা যায় না। এই ক্লাসটা পরে আবার দেখা যায়, মানে আবার পরে তুমি দেখতে পারবে। আরও সুবিধা কী বলো তো, আরও সুবিধা হচ্ছে ক্লাসগুলো রাতে হচ্ছে, তো তুমি বিকেলবেলা খেলতে পারো, তারপর সকালবেলা তুমি দেরি থেকে ঘুম থেকে উঠতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে তুমি শুয়ে শুয়ে ক্লাস করতে পারো, ফাঁকিবাজি করতে পারো, সুবিধা আছে, যেটা হইতো না। তা আমি বলবো কি, তোমরা যারা বলো যে অনলাইনে বুঝো না, এটা তোমার কারণে। সো তুমি তোমার অভ্যাস চেঞ্জ করো। আর 2 নাম্বার, তোমরা যারা বাসায় টিচার রাখো, অনেক টাকা পয়সা খরচ করো, আমি এটা খুবই নিরুৎসাহিত করি। এই ব্যাপারগুলো করবে না। বাসায় টিচারের টাকাটা দিয়ে তুমি বেশি বেশি বই কিনো, খাতা কিনো। তুমি দরকার হলে বাসায়, এই যে বাসায় টিচারের যে টাকাটা থাকবে ওটা দান করে দাও। মানুষকে দান করলে অনেক বেশি সওয়াব হয়, আল্লাহ মনের আশা কবুল করে ফেলে। মনে করো তোমার বাসায় একজন 10,000 টাকা দিয়ে টিচার রাখছে, তুমি 10,000 টাকা গোনও দেখবে না, পকেট থেকে বের করে দান করে দাও। দেখবা এই দানের ফল তুমি 2 বছর পর বুয়েটে ফার্স্ট হয়ে যেতে পারে। মানুষের দোয়া অনেক বড় জিনিস। 2টা জিনিস কোনো ক্যালকুলেশন মানে না, মনে রাখবা, 2টা জিনিস কোনো ক্যালকুলেশন মানে না। তাহলে ম্যাথের ক্যালকুলেশন ফেল করে কোথায় জানো? ক্যালকুলেশন এরর আসে কোথায় জানো? 2টা জায়গায়। একটা হচ্ছে দোয়া, এটা কোনো ক্যালকুলেশন মেপে হয় না। আর একটা হচ্ছে বরকত, এটা কোনো ক্যালকুলেশন মেপে হয় না। মানে বরকত মানে কি জানো? বরকত বা রহমত মানে কি? রহমত মানে হচ্ছে তোমার বিধাতা তোমাকে যে দয়া করে সেটা আর কি, বিধাতার দয়াটা। আর একটা হচ্ছে দোয়া, একটা দয়া একটা দোয়া। তোমার বিধাতা তোমাকে মাঝে মধ্যে দয়া করে, ঠিক আছে, তোমাকে ব্লেসিং করে, আশীর্বাদ করে। আমরা বলি না হে আল্লাহ তুমি আমার উপর দয়া করো, বা হে বিধাতা, হে ঈশ্বর দয়া করো। এই যে ঈশ্বরের দয়া আর মানুষের দোয়া, এই দুটো হচ্ছে আউট অফ ক্যালকুলেশন। এরা কোনো ক্যালকুলেশন মানে না। মানুষের দোয়া পড়লে তুমি দেখবা তুমি পুরা ইন্টার কিছু পড়ো নাই, বাট তুমি বুয়েটে চান্স পেয়ে যেতে পারো। এটা হচ্ছে মানুষের দোয়া, যেটা কোনো ক্যালকুলেশন মানে না। তোমার কাছে মনে হবে ভাই আমি তো সারা বছর কিছু পড়ি নাই, আমি চান্স পেলাম কেমনে? মানুষের দোয়া এমন একটা পাওয়ারফুল জিনিস যেটা আসলে কোনো ক্যালকুলেশন মানবে না। আর একটা হচ্ছে বরকত, মানে গড যদি তোমাকে দেয়, তোমার উপর খুশি হয়, আল্লাহ যদি তোমার উপর খুশি হয় বা তোমার উপর রাজি হয়, তুমি কোনো মতেই ক্যালকুলেশন করতে পারবে না এটা কেমনে হলো। ঠিক আছে, অনেকে দেখবা যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, মানে দেখা যায় যে তার গতকালকে ব্যাংক ব্যালেন্স একরকম, আজকে ব্যাংক ব্যালেন্স আরেক রকম হয়ে যায়, আঙ্গুল ফুলে কলা গাছ। আবার অনেকে দেখা যায় পড়াশোনার দিক দিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়। আমার কাছে অনেক প্রমাণ আছে। দেখো আমি যখন মুসলিম হাই স্কুলে পড়তাম, তো যিনি ক্লাস 5-এ ফার্স্ট ছিল সে কিন্তু ক্লাস 10-এ একদম লাস্ট। আবার ক্লাস 5-এ যে ছেলেটাকে কেউ পাত্তা দিত না সে কিন্তু ক্লাস 9-10 এসে ফার্স্ট। সে কিন্তু এখন বর্তমানে বুয়েটে সিএসসিতে পড়তেছে। তাহলে এই যে তার যে ট্রান্সফর্মিংটা সে কীভাবে হলো? এ দুইটা যে কোনো একটা, হয় তাকে গড দয়া করছে অথবা মানুষ দোয়া করছে।
এই দুটা যে কোনো একটা তোমার পুরো লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। তো সেই জন্য বললাম, যদি একান্ত টাকা পয়সা এতই বেশি যে বাসায় টিচার রাখতে হচ্ছে, ওই টাকাটা তুমি দান করে দাও, তাহলে মানুষ দোয়া করবে। ওই দোয়াটা কিভাবে কাজে লাগবে তুমি বলতে পারবে না, এটা ক্যালকুলেশন দিয়ে এটাকে তুমি গুণ করতে পারবে না। তুমি যদি মানে ক্যালকুলেটরে দিয়ে হিসেব করো যেটা কেমন হইলো, ক্যালকুলেটর ইলেও দেখাবে। কারণ এটা এই দোয়া এবং এই দয়া এটা কিন্তু স্বর্গীয়, এটা কিন্তু পার্থিব না। দোয়া এবং দয়া এই দুটা জিনিস হচ্ছে স্বর্গ থেকে আসে, পার্থিব না, মানে পৃথিবীর নেই দুইটা জিনিস, এটা স্বর্গ থেকে চলে আসে। তো স্বর্গ থেকে যেতে দুইটা ব্যাপার আসে বা মানুষের অন্তর থেকে যেতে ব্যাপারগুলো আসে, এগুলো কিন্তু পৃথিবীর ক্যালকুলেশন মানে না। তো এটা মাথায় রাখবে। তাহলে বাসায় টিচার যদি কারো একান্ত থাকে, বিদায় করে দাও, ওই টাকাটা দান করে দাও, কেউ না জানার মতো দান করে দাও, ভালো হবে, সত্যি কথা। আচ্ছা দেখো, তাহলে যেটা বললাম সেটা হচ্ছে এই পজিটিভ এবং নেগেটিভ চার্জ দিয়ে দেখাবো বলেছি। তাহলে আসো পজিটিভ এবং নেগেটিভ চার্জ দিয়ে এই ব্যাপারটা দেখাই। অ্যামোনিয়াম, তাহলে অ্যামোনিয়াম হচ্ছে একটা আয়ন, অ্যামোনিয়াম, এটা আমরা দেখব। তারপর আর কি কি আছে, এরপর ফসফেট 3- ফসফেট, নাইস একটা আয়ন। এরপর আর কি আছে, এরপর হচ্ছে OS- হাইড্রক্সিল আয়ন, এগুলো পরীক্ষায় বেশি আসে। হাইড্রক্সিল আয়ন যেগুলো পরীক্ষায় বেশি আসে সেগুলো দেখাচ্ছি। সো চলে আসো, অ্যামোনিয়াম আয়ন, ফসফেট আয়ন, হাইড্রক্সিল আয়ন শর্টকাটে করব, কারণ এগুলো MCQতে আসে। লং কাটও আমরা পারি, লং কাট করতে হলে আমাকে কী করতে হবে, ইলেকট্রন বিন্যাস করতে হবে, তারপর হচ্ছে ওই সিগমা এবং মুক্তজোট দেখতে হবে। আচ্ছা, সো আমরা শর্টকাটে করে ফেলি, চলো শর্টকাটে করি। তাহলে গাঠনিক সংকেত আঁকো, অ্যামোনিয়াম, চারটা হাইড্রোজেন দিলাম। তারপর এর পরবর্তীতে হচ্ছে পুরা যৌগের উপর তো একটা প্লাস আছে না, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো চারটা হাইড্রোজেন, এখানে দুইটা মুক্তজোট থাকবে, আর এই জায়গায় হচ্ছে একটা কি থাকবে, মাইনাস থাকবে নাকি? একটা ইলেকট্রন তো বেশি নিয়েছে, তাহলে একটা মাইনাস থাকবে, তো প্লাসটা থাকবে কোন জায়গায়, দাঁড়াও দেখি আমি। হাইড্রোজেন প্লাস দুটো ইলেকট্রন দিবে, ও না, অ্যামোনিয়ামের স্ট্রাকচারটা ভুল হয়েছে, অ্যামোনিয়ামের স্ট্রাকচারটা নিয়ে কথা বলবো আমি। অ্যামোনিয়ামের স্ট্রাকচারটা নিয়ে একটু কথা বলবো। দেখো এটা একটু জটিল স্ট্রাকচার, এটা একটু ভালো করে খেয়াল করো। ফার্স্ট অফ অল অ্যামোনিয়া থাকবে, অর্থাৎ তার বাপের নাম হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়ামের বাপের নাম অ্যামোনিয়া, এই হচ্ছে অ্যামোনিয়া। এরপরে কি হয় দেখো, বাপের নাম হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া থাকবে। এরপর হঠাৎ করে একজন হাইড্রোজেন ফকির নিয়ে আসবে, ফৈন্নি, হাইড্রোজেন ফৈন নিয়ে আসবে, তার কাছ থেকে নাকি কে জানি জিনিস নিয়ে নিছে, হইতে পারে পানি বা যে কোনো একজন জিনিস নিয়ে নিছে। তাহলে হাইড্রোজেন ফোন নিয়ে আসতেছে, হাইড্রোজেন ফোন নিয়ে আসলো, এই যে এটা হচ্ছে হাইড্রোজেন ফোন নিয়ে এর কাছে আসছে, এসে নাইট্রোজেনের মাথায় জিনিস দেখতে পাইছে। হাইড্রোজেন কিন্তু জিনিস হারা, হাইড্রোজেন ফোন নিয়ে আসছে, তার জিনিস নাই। এই যে হাইড্রোজেন আসছে, তার জিনিস নাই। তো কারো যদি জিনিস না থাকে তাকে আমরা কি বলি, প্লাস বলি। জিনিস বলতে ইলেকট্রন, হাইড্রোজেনের নর্মালি একটা ইলেকট্রন থাকার কথা, হাইড্রোজেনের এটা হচ্ছে অরবিটাল, হাইড্রোজেনের অরবিটালে একটা ইলেকট্রন থাকার কথা। যখন এই অরবিটালটা শূন্য হয়ে যাবে তখন তার থালা, অরবিটাল মানে থালা, আগেই বলেছিলাম অরবিটালের ফিলিংস হচ্ছে থালা। তাহলে হাইড্রোজেন একটা থালা নিয়ে আসছে, ওই থালার মধ্যে কোনো ইলেকট্রন নাই, অর্থাৎ তার ইলেকট্রনকে কেউ নিয়ে গেছে, ফলে সে প্লাস। তাহলে হাইড্রোজেন প্লাস আসলো। হাইড্রোজেন প্লাস বলতে কি বোঝাচ্ছি, হাইড্রোজেন প্লাস বলতে ইলেকট্রন নিয়ে নিল, ইলেকট্রন নাই তার কাছে। তো হাইড্রোজেন প্লাস আসার পরে নাইট্রোজেনের কাছে জিনিস দেখে সে বলছে, ভাই নাইট্রোজেন তোমার তো জিনিস আছে, আমার তো জিনিস নাই, আমাকে একটু জিনিস দাও না, আমাকে একটু জিনিস দাও, আমি তোমার কাজ করে দিব, তোমার সাথে থাকবো, তোমাকে দেখাশোনা করব, ভালোবাসবো, ফিরিতি করব, আমাকে একটু জিনিস দাও না। তখন নাইট্রোজেন রাজি হয়, তখন হাইড্রোজেন চলে আসে এই জায়গায় এবং তাকে জিনিসটা দেয়। এই যে দেখো শূন্য থালা হাইড্রোজেনের, হাইড্রোজেন প্লাস তার শূন্য থালা নাইট্রোজেন ভরে দিবে। তাহলে নাইট্রোজেনের দুইটা ইলেকট্রন শূন্য থালা ভরে দিল, এটা ফিল আসে, মানে পূরণ করে দিল। তাহলে হাইড্রোজেনের যে শূন্য থালা ছিল বা অরবিটাল ছিল, ওই অরবিটালকে নাইট্রোজেন ফিল আপ করে দিয়েছে বা ভরে দিয়েছে, ইলেকট্রন ভরে দেওয়া। আমরা যেমন কোনো একটা গ্লাসের মধ্যে কি, কোনো একটা গ্লাসের মধ্যে মনে করো যে ট্যাঙ্ক ভরে দিই, শরবত ভরে দিই, সে কী করে ইলেকট্রন ভরে দিল। তাহলে সোজা কথা, হাইড্রোজেন প্লাস আসবে, নাইট্রোজেন ইলেকট্রন ফিল আপ করে দিবে। তো নাইট্রোজেন একলা দুটো ইলেকট্রন দিয়ে দিবে। তো যখন কোনো একজন পরমাণু একাই দুইটা ইলেকট্রন দেয়, আরেকজন দুইটা ইলেকট্রন গ্রহণ করে, তাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এটাকে আর সমযোজী বন্ধন বলা যাবে না, এটাকে বলতে হবে সন্নিবেশ সমযোজী। একজনই দুইটা দিবে, সমযোজী বন্ধনে ও একটা দিবে, ও একটা দিবে। আর এই ক্ষেত্রে একজন দুইটা দিবে, আরেকজন দুইটা গ্রহণ করবে, এটাকে বলা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তো এই হচ্ছে অ্যামোনিয়ামের স্ট্রাকচার। তাহলে অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন প্লাস, তো পুরো যৌগটাকে আমরা অ্যামোনিয়াম বলে লিখি। তাহলে এই হচ্ছে অ্যামোনিয়াম, এটা
এখন এই যৌগটা এবার ভালো করে খেয়াল করো, তাহলে এটার আমরা সংকরায়ন বের করব। তো এটা সংকরায়নটা একটু ভালো করে খেয়াল করো, যদিও চার্জের ক্ষেত্রে একটু জটিল হয়। আমরা আরও একটা শর্টকাট বাকি আছে, শর্টকাট টুতে চার্জের জন্য আরও একটা সহজ শর্টকাট দেখাবো তোমাদেরকে, যার মাধ্যমে চার্জ সহজে বের করা যায়। চার্জের জন্য এই শর্টকাটটা একটু কঠিন হয়, তারপর একটু দেখো। তাহলে নাইট্রোজেন তো তার ইলেকট্রন দুটো ওকে দিয়ে দিয়েছে। তো নাইট্রোজেন তার ইলেকট্রন দুটো যদি ওকে দিয়ে দেয়, তাহলে তার আর এই ইলেকট্রন দুটো নাই। কিন্তু এখন কি আছে? এখন আছে তার কাছে একটা সন্নিবেশ বন্ধন, আছে। তো সন্নিবেশ বন্ধন বলতে কি বুঝাই ভাইয়া? সন্নিবেশ বন্ধন বলতে আসলে দুইটা সমযোজী বন্ধন বুঝায়, যদিও একটা সন্নিবেশ বন্ধন মানে দুইটা সমযোজী বন্ধন। ভাই একটু বুঝিয়ে দেন, সন্নিবেশ বন্ধন মানে দুইটা সমযোজী বন্ধন কেমনে? এই যে দেখো, দুইটা ইলেকট্রন দান করছে, তো দুইটা ইলেকট্রন দান করাকে আমরা বলছি সন্নিবেশ বন্ধন। তো দুইটা ইলেকট্রন দান করা মানে হচ্ছে দুইটা সমযোজী বন্ধন, একটা সমযোজী বন্ধনে একটা ইলেকট্রন, দুইটা সমযোজী বন্ধনে দুইটা ইলেকট্রন। তাহলে সন্নিবেশ বন্ধন মানে হচ্ছে দুইটা সমযোজী বন্ধন, যার একটা সিগমা একটা পাই। তাহলে আমরা মনে মনে চিন্তা করে নিব যে একটা সন্নিবেশ মানে দুইটা সমযোজী। আমরা মনে মনে চিন্তা করে নিব একটা সন্নিবেশ মানে দুইটা সমযোজী, যার একটা সিগমা একটা পাই। এটা আমরা মনে মনে চিন্তা করে নিব। তাহলে সবসময় সন্নিবেশ বন্ধন মানে হচ্ছে একটা সিগমা একটা পাই। তো সিগমা ধরে নিলাম, তাহলে সিগমার জন্য 1 দিব। আর এখানে 3টা সিগমা আছে, কোনো মুক্ত জোড় নেই, তাহলে আমার কত? 3টা সিগমা আরও একটা সিগমা, 4টা সিগমা, তাহলে 4। এটা সংকরণ হবে sp3। তাহলে অ্যামোনিয়ামের সংকরণ কত? sp3। ওকে, অ্যামোনিয়ামের সংকরণ কত? sp3। আচ্ছা, এরপরে এবার আসো, সেমভাবে চার্জের আরও দুটো আছে, বাট চার্জের জন্য শর্টকাট 1টা একটু কঠিন হয়ে যায়। কেন কঠিন হয়? তার গাঠনিক চিত্র আঁকতে কঠিন হয়ে যায়। আমরা অনেকে গাঠনিক চিত্র ঠিকভাবে আঁকতে পাই না, তো সেটার জন্য শর্টকাট 2 সহজ বেশি। কিসের জন্য? চার্জের জন্য। চার্জের জন্য শর্টকাট 1 হচ্ছে শর্টকাট 2 সহজ বেশি। আমরা তোমাদেরকে শর্টকাট 2টা দেখাচ্ছি যাতে করে তোমরা তাড়াতাড়ি করতে পারো। এটাও শর্টকাট, ওইটাও শর্টকাট। ওকে, তো তারপর একটা শর্টকাট দেখালাম, এই যে শর্টকাট 1 দিয়ে একটা দেখালাম, ভালো করে খেয়াল করো। আরেকবার বলি, অ্যামোনিয়া তার সাথে একটা হাইড্রোজেন প্লাস, তাহলে হচ্ছে অ্যামোনিয়াম। কিভাবে হবে? সন্নিবেশ বন্ধন দিয়ে। আচ্ছা, তাহলে মুক্ত জোড় দুটা সন্নিবেশ বন্ধন গঠন করছে, 3টা সিগমা। আর সন্নিবেশ বলতে মনে মনে চিন্তা করে নিব দুটা সমযোজী, যার একটা সিগমা একটা পাই। তাহলে একটা সন্নিবেশ মানে একটা সিগমা একটা পাই। সিগমার জন্য 1 ধরলাম, এখানে 3টা সিগমার জন্য 1 করে 3, তাহলে মোট 4 মানে sp3। আচ্ছা, তারপরেও বাকিগুলোও পারবো সহজে। তারপর আমি তোমাদেরকে ওই শর্টকাটটা দেখাচ্ছি, তারপর আরেকটা দেখাই যদি তোমার সহজ লাগে। দেখো, অক্সিজেন হাইড্রোজেন মাইনাসটা কার কাছে থাকবে? এর কাছে থাকবে মাইনাস। এরপর তাহলে একটু ভালো করে খেয়াল করো, একটা মুক্তজোড়, 2টা মুক্তজোড়, 3টা মুক্তজোড়। এই যে একটা ইলেকট্রন বেশি থাকে মাইনাস, কারো কাছে যদি একটা ইলেকট্রন বেশি থাকে মাইনাস আসবে। তো অক্সিজেনের সংখ্যান বের করব। তাহলে দেখো, কয়টা মুক্তজোড়? 3টা মুক্তজোড়ের জন্য 3। এরপর মাইনাস কয়টা? একটা, মাইনাসের জন্য 1। এরপর বন্ধন কয়টা? যে সিগমা বন্ড কয়টা? একটা, সিগমা বন্ধনের জন্য 1। তাহলে একটা মুক্তজোড়, 2টা মুক্তজোড়, 3টা মুক্তজোড়, একটা মাইনাস। 3টা মুক্তজোড় একটা মাইনাস না, আমি দুঃখিত, 2টা মুক্তজোড় একটা মাইনাস। একটা মাইনাস মানে তো আসলে 2টা ইলেকট্রন, কারো কাছে একটা মাইনাস থাকা মানে 2টা ইলেকট্রন, আমি দুঃখিত। তার মানে আলটিমেটলি একটা মাইনাস হিসাব করা আর 2টা মুক্তজোড় হিসাব করা সেম কথা। তাহলে দেখো, একটা মাইনাস চার্জ আছে, মাইনাস চার্জ মানে হচ্ছে 2টা ইলেকট্রন। এরপর হচ্ছে এছাড়াও 2টা মুক্তজোড়, তাহলে মোট কয়টা ইলেকট্রন হলো? 6টা। এই যে একটা, 2টা, 4টা, একটা মাইনাস মানে 2টা ইলেকট্রন, 6টা। সাথে এখানে একটা, 7টা ইলেকট্রন। তো যখনই কারো ইলেকট্রন যতটা থাকার কথা তার চেয়ে একটা বেড়ে যাবে, তখন আসলে মাইনাস চার্জ আসে আর কি, তাহলে মাইনাস। ওকে, তাহলে আমার কত হয়? এখানে 2টা মুক্তজোড়, একটা মাইনাস, একটা সিগমা, তার মানে 4 মানে কত? 4 মানে হচ্ছে sp3। তাহলে এটারও সংখ্যান হচ্ছে sp3। ওকে, তো আমরা বললামই তোমাদেরকে চার্জের জন্য এই ব্যাপারটা একটু কঠিন হয়, সেজন্য চার্জের জন্য তোমরা এই শর্টকাটটা ফলো না করলে ভালো। চার্জের জন্য যেটা সহজ শর্টকাট সেটা দেখাচ্ছি এবার, আসো। তাহলে আমাদের শর্টকাট 2 শর্টকাট 2 দিয়েই শেষ করবো আজকের ক্লাসটা। শর্টকাট 1টা চার্জ ছাড়া যারা আছে তাদের জন্য খুব ভালো ইউজ করা যায়। আমরা দেখেছি যারা চার্জ ছাড়া ছিল খুব সহজে আমরা ব্যবহার করেছি। এবার শর্টকাট 2 খেয়াল করো, শর্টকাট 2 হচ্ছে চার্জ যারা আছে তাদের জন্য ভালো। শর্টকাট 2 হচ্ছে শুধুমাত্র কেন্দ্রীয় পরমাণুর জন্য। কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন সমান হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এই হচ্ছে শর্টকাট।
এটাই হচ্ছে শর্টকাট। এখন প্রশ্ন হচ্ছে ভি কি? ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর ব্যালেন্স ইলেকট্রন। ভি মানে ব্যালেন্স ইলেকট্রন। এম কি? এম হচ্ছে একযোজী মৌলের সংখ্যা, যতটা একযোজী মৌল যুক্ত থাকবে ওই একযোজী মৌলের সংখ্যা। সি কি? সি হচ্ছে পজিটিভ চার্জ বা ক্যাটায়ন। এ কি? এ হচ্ছে নেগেটিভ চার্জ বা অ্যানায়ন। তাহলে অ্যানায়ন, ক্যাটায়ন, একযোজী মৌলের সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর ব্যালেন্স ইলেকট্রন। তাহলে ইয়েটা কি? বি প্লাস এম মাইনাস সি প্লাস এ। শুধুমাত্র ক্যাটায়নটা মাইনাস হবে, শুধুমাত্র কে মাইনাস হবে, ক্যাটায়ন মাইনাস হবে, বাকি সবাই প্লাস। শুধুমাত্র ক্যাটায়নটা মাইনাস হবে। আচ্ছা, তো এটা দিয়ে তোমাদেরকে করাই দিই। চলো এই শর্টকাট দিয়ে দেখো, তাহলে এই শর্টকাট দিয়ে আমাদের সহজ হবে। অ্যামোনিয়ামেরটা করাই। অ্যামোনিয়াম একটু আগে যেটা করাইছি ওটা অনেক সহজে করা যাবে। তাহলে দেখো নাইট্রোজেনের ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5টা। এরপর একযোজী মৌল কয়টা আছে? হাইড্রোজেন হচ্ছে একযোজী মৌল 4টা। তারপর পজিটিভ চার্জ একটা, মাইনাস হয়ে যাবে কারণ পজিটিভ চার্জ মাইনাস। অ্যানায়ন আছে কি? অ্যানায়ন নাই, তাহলে 0। এটাকে আবার কি করতে হবে? হাফ করতে হবে, তাহলে সংকরায়ন। তাহলে কত আসে? 9 থেকে 1 চলে গেলে 8, 8কে যদি হাফ করি 4, তার মানে 4 বলতে sp3। তাহলে অ্যামোনিয়ার সংকরায়ন হচ্ছে sp3। আমরা যেটা শর্টকাট 1 দিয়ে বের করেছি সেটা খুব সহজে বের করতে পেরেছি। তাহলে কি করেছেন? নাইট্রোজেন তার ব্যালেন্স ইলেকট্রন বা সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন নিলাম 5, তারপর হাইড্রোজেন একযোজী মৌলের সংখ্যা 4, তারপর ক্যাটায়ন থাকলে সেটা মাইনাস করব, অ্যানায়ন থাকলে সেটা প্লাস করব, হাফ করে দিব। চলো আরও কয়েকটা দেখি। তাহলে চার্জের জন্য এই শর্টকাটটা খুবই ভালো, আর চার্জ ছাড়া থাকলে 1 নাম্বার শর্টকাটটা খুবই ভালো। তো এটা একটু মাথায় রাখবে, তবে দুইটা শর্টকাটই সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এরপর আরও একটা দেখাই, PO3 যেটা দেখাইছি ফসফেট, PO4 3- ফসফেটেরটা দেখো। তাহলে পি হচ্ছে ফসফরাস, যার ব্যালেন্স ইলেকট্রন বা সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন 5। এরপর একযোজী মৌল কি আছে ফসফেটের সাথে? না, একযোজী মৌল না থাকলে 0, কারণ অক্সিজেন কিন্তু একযোজী মৌল না, অক্সিজেন কিন্তু দ্বিযোজী মৌল, তার যোজনী 2। আচ্ছা, তারপরে এরপর হচ্ছে ক্যাটায়ন কি আছে? না, তাহলে -0। অ্যানায়ন কি আছে? অবশ্যই আছে। কত? 3, তাহলে +3। তাকে কি করতে হবে? হাফ। তাকে হাফ করলে কত আসে? তাহলে আসে 4 বলতে sp3। ম্যাক্সিমামই হচ্ছে আসলে sp3, এটাও sp3। ওকে, আচ্ছা। তারপর OH- এরটা আসো, OH-। অক্সিজেন সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? 6টা। একযোজী মৌল কয়টা? একটা। ক্যাটায়ন কত? নাই। অ্যানায়ন কত? 1। তারপর কি করতে হবে? হাফ করতে হবে। তাহলে সংকরায়ন কত? এই যে 8কে যদি হাফ করি 4, তাহলে sp3। একটু আগেই বের করেছি sp3, তাহলে OH- এর জন্য sp3। তার মানে চার্জের জন্য এটা খুবই চমৎকারভাবে কাজ করে। দেখো না, এই যে কেন্দ্রীয় পরমাণুর লাস্ট কক্ষপথ ইলেকট্রন, একযোজী মৌলের সংখ্যা, ক্যাটায়ন, অ্যানায়ন, হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। ভি হচ্ছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন, ব্যালেন্স ইলেকট্রন। এম হচ্ছে একযোজী মৌলের সংখ্যা, মাইনাস ক্যাটায়নকে মাইনাস করে দিব, অ্যানায়নকে প্লাস করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট 2। তো শর্টকাট 2টা শুধুমাত্র কেন্দ্রীয় পরমাণুর জন্য প্রযোজ্য। তো আমরা চার্জ ছাড়াও এটা অ্যাপ্লাই করতে পারি, যাদের চার্জ নাই তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারি, বাট চার্জের জন্য এটা খুবই চমৎকারভাবে কাজ করে। এবার চার্জ ছাড়া একটা দেখিয়ে ক্লাসটা শেষ করব। যেমন ফর এক্সাম্পল মনে করো পানি দেখাচ্ছি, মিথেন দেখাচ্ছি, দুটো দেখাচ্ছি, মিথেন এবং পানি। তাহলে দেখো পানির ক্ষেত্রে অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তাহলে অক্সিজেন, এটার ব্যালেন্স ইলেকট্রন 6, একযোজী মৌল আছে 2, কোনো ক্যাটায়ন নাই, কোনো অ্যানায়ন নাই, তাকে হাফ করব, তাহলে কত হয়? 4 হয়, sp3। মিথেনের জন্য দেখো কার্বনের সর্বশেষ ইলেকট্রন 4টা, একযোজী মৌলের সংখ্যা 4, কোনো ক্যাটায়ন নাই, কোনো অ্যানায়ন নাই, তাহলে হাফ, কত হয়? 4, তাহলে sp3 সবই। আরও একটা দেখিয়ে শেষ করছি, লাস্ট একটা দেখাবো, সেটা হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইড দেখাচ্ছি। আচ্ছা, আয়োডিন হ্যাপ্টাফ্লোরাইড দেখায়, আয়োডিন হ্যাপ্টাফ্লোরাইড। আয়োডিনের কত? সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন, তারপর একযোজী মৌলের সংখ্যা কত? 7, কোনো ক্যাটায়ন নাই, কোনো অ্যানায়ন নাই, তাকে কি করব? হাফ করব, তাহলে কত আসে? 7 মানে একটা S, 3টা P, 3টা D, এটাই হচ্ছে সংকরায়ন। তাহলে
আজকের পর্ব পুরোটাই ছিল শর্টকাটের উপরে। তাহলে এই শর্টকাটটা দিয়ে কিভাবে করতে হয় দেখেছো? এই যে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ ইলেকট্রন, তারপর হচ্ছে একযোজী মৌলের সংখ্যা। একযোজী মৌল তো আমরা চিনতে পারি যার যোজনী এক, হাইড্রোজেন, তারপর ফ্লোরিন, তারপর হচ্ছে গ্রুপ 1-এর মৌল, গ্রুপ 17-এর মৌল, এরা হচ্ছে একযোজী। একযোজী মৌলের সংখ্যা মাইনাস চার্জ, মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, সামনে একটা হাফ। এটা দিয়েও করা যাবে, এর আগে যেটা শর্টকাট দিয়েছি সেটা দিয়েও করা যাবে। সো এই দুটো হচ্ছে সংকরানের শর্টকাট। আর গতদিন সংকরানের মূল পর্ব দেখিয়েছি। আজকে আমরা বেস পার্ট থিওরি এবং অনুর আকৃতি পড়াতে পারি নাই, সেটা আগামী দিন পড়াবো ইনশাল্লাহ। তোমরা ক্লাস মিস দিবে না, ফ্রেন্ডদেরকে বেশি করে বলতে থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।